বাবা মায়ের অমতে বিয়ে করেছিলাম সুখের খোঁজে, কিন্তু এরপর থেকে আমি আর শান্তি খুঁজে পাইনি। প্রতিনিয়ত মার খেয়ে পড়ে থাকতাম স্বামীর ঘরে। তুমিও দেখছি একই ভুল করছো। স্টেশনে বসেছিলাম, নতুন লাল বেনারসি শাড়ি পরে বিয়ের সাজে বাড়ি থেকে পালিয়েছি বিয়ের আসর থেকে। উদ্দেশ্য ছিল এই শহর ছেড়ে পালিয়ে যাব, তাই রেল স্টেশনে এসে বসেছিলাম। হঠাৎ কোথা থেকে নিশতি রাত ঠেলে এই ধবধবে ফর্সা মেয়েটা এসে আমার পাশে বসলো। কতক্ষণ আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে শীতল কণ্ঠে কথাগুলো বলে উঠল। স্টেশনে তখন ভিড় কম। আমি মেয়েটিকে ভালো করে দেখলাম। আমার কোনো অনুভূতি কাজ করলো না, বরং জানার আগ্রহ বাড়ল। আমি মেয়েটার দিকে তাকিয়ে নিবিড় কণ্ঠে বললাম, কে আপনি? মেয়েটা হাসলো, কি ভীষণ মিষ্টি হাসি, চমৎকার তার চেহারা, কিন্তু গালের পাশে ছোপ ছোপ সাদা সাদা দাগ। তার হাত পায়ের দিকে তাকিয়ে দেখলাম সেখানেও একই অবস্থা। আমার একটু খারাপ লাগলো এত সুন্দর মেয়েটার শ্বেতরূপ দেখে। চাঁদের গায়ে কলঙ্কের মতো লাগলো তার শরীর। মেয়েটা উত্তরে বলল, আমি এক অভাগিনী, শুনবি আমার গল্প? তোমার মতো জীবনে আমিও একবার ভুল করেছিলাম, যার মাসুল দিতে হয়েছে বড় মাপের। ট্রেন আসতে এখনো অনেক দেরি, তাই আমিও আগ্রহ প্রকাশ করলাম। বললাম, শোনাও তবে অভাগিনীর গল্প। মেয়েটার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু মুছে ফেললো খুব সহজে। আমার মাথায় হাত বুলিয়ে বলল, জানো, ছোটবেলা থেকেই বাবা মা আমাকে ভীষণ ভালোবাসতো। তাদের আদুরে মেয়ে ছিলাম আমি। কিন্তু শৈশব পেরিয়ে কৈশোরে আসতেই সে ভালোবাসা বিরক্তি পরিণত হয়েছিল। আমি অবাক হলাম, বিস্মিত কণ্ঠে বললাম, কেন? মেয়েটা হাসলো, বোধহয় তাচ্ছিল্যের হাসি। তারপর বলল, এই যে আমার শরীরের শ্বেত রোগের জন্য। আমার সমবয়সী সব মেয়েদের তখন বিয়ের তোড়জোড় চলছে। কারো কারো তো ছোট বাবুও হয়ে গিয়েছিল, কিন্তু আমার কোনো গতি হচ্ছিল না। গায়ের রং সুন্দর, দেখতে সুন্দর হওয়া সত্ত্বেও আমার বারবার বিয়ে ভাঙছিল। একটা সময় পর বাবা মাও অতিষ্ঠ হলো, আমার গায়ে হাত তোলা শুরু করলো, কথায় কথায় মারতে আরম্ভ করলো। বাবা ভীষণ রাগী ছিল মানুষটা। ধীরে ধীরে জীবনের প্রতি আমার তিক্ততা জন্মাচ্ছিল। একটা সময় পর আমি অনুভব করলাম, এইভাবে আর বেঁচে থাকা যাচ্ছে না। মেয়েটি থামলো, কিন্তু আমার মনে তখন উতাল পাতাল ঝড় বইছে। সেসব দিয়ে কি হয়েছিল জানার জন্য আমি রীতিমতো বাকুল। পরক্ষণেই মনে পড়ল নিজের বাবা মায়ের মুখটা, কত আদর করে তারা আমাকে, তবু আমি তাদের ঠকালাম। তখনই মেয়েটা বলে উঠল, তখন প্রকৃতিতে বসন্ত এসেছে। জীবনের প্রতি তিক্ত হয়ে আমি মৃত্যুর জন্য প্রহর গুনছিলাম। হঠাৎ করে সেই বসন্তে আবির্ভাব হয় আমার প্রেমিক পুরুষের। তার আমার এই রোগ নিয়ে কোনো সমস্যা না, কোনো মাথা ব্যথাও ছিল না। আমাদের গ্রামে এসেছিল ছেলেটা বেড়াতে, তারপর নাকি সে আমার মায়ায় আটকে গেছে। তখন আমি একটু বাঁচার জন্য দিকভ্রষ্ট হলাম। একটু বাঁচার, ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষায় তৃষ্ণার্ত হলো মন মরুভূমি। বাবাকে জানালাম আমার ভালোবাসার কথা, কিন্তু বাবা মেনে নিল না ওকে। আমাকে বলল ওর কাছ থেকে সরে যেতে। আমি শুনলাম না বাবার কথা। তারপর একদিন রাতে এই বলে মেয়েটি আবার থামলো, জড়িয়ে নিল কিছুক্ষণ। কিন্তু আমি তখন মরিয়া হয়ে উঠলাম কি হয়েছে তা জানার জন্য। তাকে বললাম, তারপর কি হলো আপু? মেয়েটা আমার দিকে তাকালো, তার চোখ থেকে গড়িয়ে পড়লো পানি। মিষ্টি হেসে বলল, তারপরে আমি জীবনের বড় সর্বনাশটা করলাম। খুব শখ করে শ্বশুর বাড়ি গিয়ে উঠলাম। প্রথম কোনো ঝামেলা হলো না। কয়েক মাস কেটে যাওয়ার পর শুরু হলো অত্যাচার, নির্যাতন। জীবনটা আমার নরক বানিয়ে দিল কয়েক মাসেই। উঠতে বসতে খোটা শুনতাম রোগের জন্য, মারও খেতাম। একদিন জানতে পারলাম আমি আমার স্বামীর প্রথম স্ত্রী না। এর আগেও সে দুটো বিয়ে করেছিল, যাদের থেকে মোটা অঙ্কের যৌতুক নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছিল। মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, দিশেহারা হলাম আমি। তবুও মাটি কামড়ে পড়ে থাকলাম। কাউকে কিছু জানাতে পারতাম না। প্রেমের বিয়ে ছিল, দোষ তো আমারই হতো। তখনই আসার আলো হয়ে এলো আমার বাবা মা। আমাকে আর আমার স্বামীকে মেনে নিল। একটা মেয়ের শ্বশুর বাড়িতে যা যা দিতে হয় সব দিল। ভাবলাম এবার বুঝি সুখ আসবে। হ্যাঁ, আমার ধারণাকে সত্যি করে দিয়ে এবার সুখ এলো। আমাকে আর নির্যাতন করা হলো না। আফসোস, গল্পটা এখানেই যদি শেষ হতো। আমি অবাক কণ্ঠে বললাম, তারপর কি হলো? ওরা তোমাকে আবার নির্যাতন শুরু করলো? মেয়েটা বলল, শুধু নির্যাতনে ক্ষান্ত হয়নি ওরা, সেই সবদি সবটা শেষ করে দিল। মেয়েটার খেয়ালি কথা বুঝলাম না আমি। অধৈর্য কণ্ঠে বললাম, বলো না কি হয়েছে? মেয়েটা তার গলার কাছ থেকে ওড়নাটা সরালো। গলায় কেমন কালচিটা দাগ পড়ে আছে। আমি অবাক কণ্ঠে বললাম, এটা কিসের দাগ? মেয়েটি হাসলো, দূরাকাশে তাকিয়ে বলল, এটা আমার মৃত্যুর প্রমাণ। আমি সামান্য কেঁপে উঠলাম। কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করলাম, কি বলছো এসব? মেয়েটা দূরাকাশে তাকালো আর মনে বলল, জানো, এরপর আমার উপর অত্যাচার আরো বাড়লো। দিন দিন আমাকে ক্ষতবিক্ষত করে দিতে লাগলো। তবু আমি মাটি কামড়ে পড়ে রইলাম। বাবা মা তখন আমাকে ফিরে যেতে বললো। আমি গেলাম না। শেষ অবধি টিকে থাকার চেষ্টা করলাম, কিন্তু একদিন রাতে ওরা আমাকে একেবারে শেষ করে দিল। কি বিভৎসভাবে মেরে ঝুলিয়ে দিল গাছের ডালে। খবর ছড়ালো আমি আত্মহত্যা করেছি। আমার গরিব বাবা মা মানলো না সেই কথা। তারা থানায় গিয়ে অভিযোগ করলো আমাকে খুন করা হয়েছে, কিন্তু টিকলো না সেই কেস। ওদের টাকার কাছে হেরে গেল আমার বাবা মা। আমি আজও পেলাম না আমার সঠিক বিচার। আমার অস্বাভাবিক মৃত্যু মানতে না পেরে আমার মা পাগল হয়ে গেল। আমার বাবা,
আমার রাগী শক্ত বাবা পানির মতো হয়ে গেল, পথে পথে ঘুরতে থাকলো সারাক্ষণ। সেদিন যদি তার কথা শুনতাম তাহলে আমার পরিবার আর আমি বোধহয় অক্ষত থাকতাম। মা বাবা মারুক যাই করুক ফেলে দেয়নি কখনো, ভালোবাসাও কমায়নি কখনো, কিন্তু আজ আমার একটা ভুলে সব শেষ। আমি কিছু বলার ভাষা পেলাম না মেয়েটাকে, কেবল ফ্যাল করে তাকিয়ে রইলাম তার দিকে। নিষ্প্রাণ কণ্ঠে বললাম, তুমি তবে আর বেঁচে নেই? মেয়েটা বলল, বেঁচে থাকার ইচ্ছে নিয়েই খুন হয়েছে আমি। টাকার কাছে অভাগিনীদের বিচার ধামা চাপা পড়ে যায়। আমরা না বেঁচে থাকতে শান্তি পেলাম, না মরে গিয়ে। তুমি এ ভুল করো না, মানুষ ভালো না, মানুষ বড্ড নিষ্ঠুর। আমি আর দেখতে পেলাম না অভাগিনীকে, কেবল চোখের কোণে অশ্রুর উপস্থিতি পেলাম। তখনই আমার কাঙ্ক্ষিত ট্রেন চলে আসলো, কিন্তু আমি আর উঠলাম না। আমার জীবন উপন্যাসের এমন করুণ সমাপ্তি আমি চাই না। আর কোনো নারীর জীবন অভাগিনীর গল্প না হোক, বেঁচে থাকুক নারীগুলো। যে বাবা মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে বড় করে, কয়েকদিনের ভালোবাসার জন্য সেই সন্তান নিজের বাবা মাকেই ছেড়ে চলে যায়। নিজের পরিবার, নিজের বাবা মাকে ছাড়ার আগে একটাবার চিন্তা করে দেখবেন, নিজের কষ্টে গড়ে তোলা সন্তানকে ছাড়া তারা কিভাবে থাকবে। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দিবেন।